আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এসএসসি 26-এর শিক্ষার্থী যারা আছো, তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নাই। তো লাস্ট মোমেন্ট আমরা যেটা চিন্তা করলাম যে ফিজিক্সে তোমাদের ম্যাথে আসলে তেমন কোনো সমস্যা থাকে না, মোটামুটি এটা তোমরা সলভ করতে পারো। তোমাদের মেইন সমস্যা থাকে যে অনুধাবন প্রশ্নগুলো আমরা কিভাবে লিখবো। সো আমি তোমাদের লাস্ট কয়েকদিনে কয়েকটা চ্যাপ্টারের অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন আজকে আমি তোমাদের অনুধাবন প্রশ্ন করাবো হচ্ছে অধ্যায় 4, কাজ, ক্ষমতা, শক্তি। আমি এখানে তোমাদের প্রায় 10টার বেশি কোশ্চেন রাখছি, 10টা থেকে 14টার মতো। সো মোটামুটি এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা বুঝে যাব যে আমাদের এই চ্যাপ্টারের অনুধাবন প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে। তো চলো আমরা দেখি আমাদের এখানে সিলেক্টিভ প্রশ্ন কোনগুলো আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায়? সো অনুধাবন প্রশ্ন লেখার সময় তুমি যে জিনিসটা মাথায় রাখবা, আগে হচ্ছে তোমার জ্ঞান সম্পর্কিত আলোচনা করে নিতে হবে, এরপর তুমি ওখান থেকে কি অনুধাবন করতে পারলা। অর্থাৎ এখানে দেখো তো, পুরো প্রশ্নটা ফোকাস করছে কার উপর? বলের বিরুদ্ধে কাজ। তাহলে তোমার বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায় এই সংজ্ঞাটা তোমাকে আগে দিয়ে নিতে হবে, তাহলে অনুধাবন প্রশ্ন লেখাটা খুব সুন্দর হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, বলের বিরুদ্ধে কাজ এই সংজ্ঞাটাকে দিয়ে নিব, বলের বিরুদ্ধে কাজ। ওকে, তাহলে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ এই পার্টটুকুর সংজ্ঞাটা আগে তোমরা একটু লিখে নিবা। তো বলের বিরুদ্ধে কাজ বলতে আমরা কি বুঝি? যদি বল প্রয়োগের দিকে সরণ না ঘটে, তার বিপরীতে সরণ ঘটে। তুমি যেই দিকে বস্তুটাকে ধাক্কা দিবা বা বল প্রয়োগ করবা, যদি সরণ তার বিপরীতে ঘটে, তখন আমরা ওই কাজটাকে বলি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তার তোমার প্রথম কাজ হলো বলের বিরুদ্ধে কাজ, এই ব্যাপারটাকে বুঝায় বলা, এই জ্ঞানমূলক কনসেপ্টটাকে এখানে দিয়ে দেওয়া যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের বিপরীতে সরণ ঘটে, তবে ওই কাজকে আমরা বলবো বলের বিরুদ্ধে কাজ। এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে। তো এক্সাম্পল কি কি হতে পারে খেয়াল করো। যদি আমরা এখানে চিন্তা করি যে ভূমি থেকে একটা বস্তুকে আমরা উপরে উঠাবো, ভূমি থেকে একটা বস্তুকে আমরা উপরে উঠাবো, এবং আমরা জানি ওজন কাজ করে হচ্ছে নিচে, ওজন কাজ করে হলো নিচে। তাহলে খেয়াল করে দেখো, একটা বস্তুর ওজন কাজ করতেছে নিচে, আর বস্তুটাকে আমরা নিয়ে যাচ্ছি কোন দিকে? উপরে। তাহলে ওজন নিচে, সরণ কোন দিকে? উপরে। তাহলে বল এবং সরণ কি পরস্পর বিপরীতে? তাহলে এখানে যে কাজটা হবে, এই কাজটাকে কিন্তু আমরা বলতে পারবো বলের বিরুদ্ধে কাজ। এই কাজটাকে আমরা বলতে পারবো বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলি, এই যে কাজটা, এটা কিন্তু আমরা অভিকর্ষ বল দিয়ে চিন্তা করতেছি না, অভিকর্ষ বল। তাহলে এই কাজটাকে অনেক সময় বলা হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। আরেকটা এক্সাম্পল হতে পারে কি, দেখো যে আমরা একটা বস্তু চিন্তা করতেছি যে এটা আমরা সামনে নিয়ে যাচ্ছি, যে সামনের দিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাচ্ছি। এখন তুমি যদি বস্তুটার সরণ ঘটাও সামনে, আমরা জানি এই তলের যে ফ্রিকশন বা ঘর্ষণ, এটা কোন দিকে কাজ করবে? বামে। বস্তু যেই দিকে গতিশীল হয়, ফ্রিকশন কি হয় বলতো? তার উল্টা দিকে কাজ করে। তাহলে আমরা বলতে পারি এখানে বল এবং সরণ এটি কি পরস্পর বিপরীতে আছে। তাহলে এই ঘর্ষণের দ্বারা যে কাজ, এই যে ঘর্ষণের যে কাজ বা ঘর্ষণের দ্বারা যে কাজ, এটা কিন্তু বলের বিরুদ্ধে কাজ। ঘর্ষণের দ্বারা যে কাজ হবে, এটাকে আমরা বলতে পারি বলের বিরুদ্ধে কাজ, কারণ যেই দিকে বল, সরণ হচ্ছে তার বিপরীতে। তার অর্থ হচ্ছে, আমি যখন আগের অনুধাবন প্রশ্নটা লিখব, আমি যখন এই অনুধাবন প্রশ্নটা লিখব, আমার প্রথম কাজ হবে বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায় সেটা এক্সপ্লেইন করা একটা প্যারার মধ্যে। এবার তুমি সেকেন্ড প্যারা এক্সাম্পল দিয়ে দিলা যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অথবা ঘর্ষণের কারণে যে কাজটা হয় এটাও বলের বিরুদ্ধে কাজ। তাহলে খুব সুন্দরভাবে তোমাকে এখানে কিন্তু দুই দুই দিয়ে দিবে। সো দুইটা প্যারা করে তুমি খুব ভালোভাবে এটা লিখতে পারবে। ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো কি বলছে, শক্তি ও কাজের একক অভিন্ন কেন? তাহলে এখানে তোমাকে এক্সপ্লেইন করতে হবে কাজ জিনিসটা কি এবং শক্তি জিনিসটা কি। এই দুইটা আগে বলে তারপর তোমাকে বলতে হবে যে ব্যাখ্যা দিয়ে এটার একক অভিন্ন কেন। তাহলে খেয়াল করো, আমি যদি কাজের সংজ্ঞাটা দিই, এখানে দেখো আমি যদি কাজের সংজ্ঞাটা দিই, তাহলে কাজ মানে কি ছিল? কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি এর সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে সরণের যে গুণফল, হ্যাঁ, বলের দিকে যে সরণ তার যে গুণফল, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কাজ। আর শক্তি কাকে বলে? আমরা যদি শক্তির সংজ্ঞাটা দেই, শক্তি কাকে বলে? তাহলে আমরা বলতে পারি এখানে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে,
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কোনো একটা বস্তু বা ব্যক্তির শক্তি বেশি না কম এটা কিভাবে বুঝি? ওইটা কতটুকু কাজ করতেছে। শক্তি মেজার করতে হয় কিন্তু কাজ দিয়ে। হ্যাঁ, আমার শক্তি বেশি, আমি এটা বুঝবো কিভাবে? আমি বেশি কাজ করতে পারি। কারো শক্তি কম, এটা বুঝবে কিভাবে? সে কম কাজ করতে পারে। তার মানে শক্তি মেজার করতে হয় কি দিয়ে বলতো? কাজ দিয়ে। তাহলে আমরা বলতে পারি শক্তি এবং কাজ এই দুইটা একই জাতীয় রাশি। এই দুইটা হচ্ছে একই জাতীয় রাশি। আর যেহেতু এরা একই জাতীয় রাশি, তাই এদের একক কি হবে বলতো? অভিন্ন। আমরা জানি কাজের একক জুল, তাহলে শক্তির এককও কি হবে? জুল হবে। ওকে, তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। বলছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করতে। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। তাহলে আমরা ইকুয়েশন দিয়ে এটা ব্যাখ্যা দিব। আমরা যদি প্রথমে ভরবেগ নেই, ভরবেগ, তাহলে ভরবেগের ইকুয়েশন হচ্ছে p ইকুয়াল টু mv। এটা হচ্ছে আমাদের ভরবেগের ইকুয়েশন। এবার আমরা যদি গতিশক্তির ইকুয়েশন নেই, আমরা যদি এখানে একটু গতিশক্তির ইকুয়েশনটা নেই, তাহলে আমরা জানি গতি শক্তি এটাকে তোমাদের বইয়ে টি দিয়ে প্রকাশ করে, এটাকে বইয়ে টি দিয়ে প্রকাশ করে। তুমি চাইলে এটাকে ই কে দিয়েও প্রকাশ করতে পারো। বইয়ে এটাকে প্রকাশ করে টি দিয়ে, তুমি চাইলে এটাকে ই কে দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে ধরো আমি বইয়ের মতো যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে গতিশক্তি টি সমান আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। এখন আমাদের কাজ কি দেখো, এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম, এটাকে আমরা আর একটা সমীকরণ দিয়ে দিলাম। এবার এই দুইটা সমীকরণকে এক করে ফেলতে হবে যাতে আমি ভরবেগ আর গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে এটা কিভাবে করা যায় দেখো, আমরা 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করব এবং 2 নম্বর সমীকরণ দিয়ে এটাকে ভাগ দিব। তাহলে আমি যদি প্রথম সমীকরণটাকে স্কোয়ার করি, তাহলে বাম পাশে থাকবে পি স্কোয়ার, নিচে থাকবে টি, আর এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে থাকবে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে তাহলে কি থাকবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, এখানে খেয়াল করো, এখানে এই ভি স্কোয়ার এই ভি স্কোয়ার কিন্তু কেটে যাবে, ভি স্কোয়ার কেটে গেল। তাহলে কি কি থাকবে একটু খেয়াল করো, পি স্কোয়ার ডিভাইড হচ্ছে টি, আর এখানে দেখো এম স্কোয়ার কাটা গেলে একটা এম থাকবে। হ্যাঁ, তাহলে ওপরে থাকবে এম আর নিচে কি থাকে? হাফ। খেয়াল করো, ওপরে থাকবে হলো এম আর নিচে থাকবে হলো হাফ। তাহলে এবার যদি আমরা এরকম ক্রস গুণ করে দেই, কোনাকুনি গুণ করে দেই, তাহলে কোনাকুনি গুণ করলে কি থাকবে দেখো, এখানে এম ইন্টু টি, এই যে এম ইন্টু টি, আর এখানে থাকবে হলো হাফ পি স্কোয়ার। ওকে, তাহলে টি সমান এম এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2m লিখতে পারি, সাথে হলো পি স্কোয়ার, এই যে এম এর পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে এখানে একটু খেয়াল করো তো, এম হচ্ছে বস্তুর ভর, তাহলে আমরা জানি ভর কি বলতো? ধ্রুবক, কনস্ট্যান্ট। এখানে একটা সংখ্যা আছে 2, এটাও একটা কি বলতো? কনস্ট্যান্ট। তাহলে আমরা এই কনস্ট্যান্ট গুলোকে তুলে দিব, আমরা এখান থেকে এই কনস্ট্যান্ট গুলোকে তুলে দিব। আর আমরা জানি কনস্ট্যান্ট তুলে দিলে একটা সমানুপাতিক চিহ্ন আসে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তাহলে আমি এখানে কি বলতে পারি? কোন বস্তুর গতিশক্তি হবে ভরবেগের বর্গের সমানুপাতিক। কোন বস্তুর গতিশক্তি হবে, দেখো ইকুয়েশন দিয়ে দেখো, গতিশক্তি হবে ভরবেগের বর্গের সমানুপাতিক, ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে এই হচ্ছে আমার গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। চলো পরের প্রশ্নে যাই। কি বলছে? গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, ব্যাখ্যা করো। গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, ব্যাখ্যা করো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে গতিশক্তি সম্পর্কে জ্ঞানমূলক কথাটা বলা, মানে সংজ্ঞাটা বলা। গতিশক্তি মানে হচ্ছে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনে কৃত কাজ। বেগের পরিবর্তনে এটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, গতিশক্তি সংজ্ঞাটা তুমি প্রথমে লিখে দিবা। গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের কারণে বা কোনো বস্তুর বেগের পরিবর্তনের কারণে এটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে, এটা হচ্ছে ওর গতিশক্তি। এখন আমরা গতিশক্তির ইকুয়েশন জানি, টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার।
হাফ এম ভি স্কোয়ার। এখন গতিশক্তি ঋণাত্মক হতে হলে ডান পাশ থেকে কোনো একটা টার্ম ঋণাত্মক হতে হবে, এটা তো পসিবল না, তোমরা নিজেরাই বুঝতেছো। এম হচ্ছে বস্তুর ভর, আমরা জানি বস্তুর ভর কখনোই কি হবে না বলতো, ঋণাত্মক হবে না। আর পাশে হচ্ছে ভি স্কোয়ার, খেয়াল করো, ভি প্লাস মাইনাস যাই হোক না কেন তার স্কোয়ার করলে আবার সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু এটা হচ্ছে বেগের বর্গ, যেহেতু এই রাশিটা হচ্ছে বেগের বর্গ, তাহলে এই বেগের বর্গ কখনোই ঋণাত্মক হয় না। ওকে, তাহলে প্রথমে তোমার কাজ কি, গতিশক্তির সংজ্ঞাটা সুন্দর করে দিবা। এবার টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার দিয়ে নিচে লিখবা। এখানে ভর আমরা জানি ঋণাত্মক হতে পারে না, সবসময় ধনাত্মক। আর এটা যেহেতু বেগের বর্গ, কোন রাশির বর্গ ঋণাত্মক হতে পারে না, তার মানে সমীকরণের ডান পাশে কোনো রাশি ঋণাত্মক না, সুতরাং গতিশক্তি ঋণাত্মক হতে পারবে না। তাহলে এটা ব্যাখ্যা হয়ে গেল আমাদের, গতিশক্তি কখনো ঋণাত্মক হবে না। এবার কি বলছো দেখো, কোন বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায়? বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায়? তাহলে বিভব শক্তির সংজ্ঞাটা তোমাকে অবশ্যই আগে দিয়ে দিতে হবে, তাহলে অন্যান্য খাতার থেকে তোমার খাতার একটু স্যারদের কাছে আলাদা মনে হবে। এবং এটা উচিত আসলে, যখন তুমি অনুধাবন প্রশ্নটা এক্সপ্লেইন করবা, অনুধাবন মানে কি, তোমার মধ্যে জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়ে তুমি কি অনুধাবন করতে পারো। তাহলে এখানে প্রশ্নটা ফোকাস করছে কার উপরে বলো তো, বিভব শক্তির উপরে। তাহলে বিভব শক্তির জ্ঞানটা আমাকে দিয়ে দিতে হবে, মানে সংজ্ঞাটা লিখতে হবে। তাহলে বিভব শক্তির সংজ্ঞা হচ্ছে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে, কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলা হবে, বিভব শক্তি। এখন আমাকে বলছে বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায়। তাহলে আমি এটা এক্সপ্লেইন করব কিভাবে। একটা বস্তু ভূমিতে ছিল, এর অবস্থান পরিবর্তন করে আর একটা জায়গায় নিয়ে যেতে হবে। এই আর একটা জায়গায় নিয়ে গেলে যদি তুমি দেখো কৃত কাজ হলো 60 জুল, আবারও খেয়াল করো, অবস্থান পরিবর্তন করে যদি আমি দেখি আমার কাজের মান 60 জুল, তাহলে আমি বলতে পারবো এই বস্তুটার বিভব শক্তি হবে 60 জুল। ওকে, তাহলে বিভব শক্তি 60 জুল বলতে বোঝায় কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের সময় যদি কৃতকাজ 60 জুল হয়, তাহলে ওই বস্তুর এখন বিভব শক্তি কত হবে, 60 জুল, বা এর মধ্যে এখন যে সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত শক্তি কত হবে, 60 জুল। এইটুকু লিখলেই চলবে এখানে। ওকে, আচ্ছা, বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা যায়, এটা নিজেরাই পারবা, এখানে তেমন ব্যাখ্যার কিছু নাই, ওটা নিজেরা একটু বই দেখে কমপ্লিট করে ফেলবে, এটা আশা করি তোমরা পারবা। বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা যায়, এটা নিজেরাই পারবা। প্রথমে বায়োমাস জিনিসটা কি এটা আগে তোমরা একটু এক্সপ্লেইন করবা। হ্যাঁ, মানুষ এবং অন্যান্য প্রাণী যে খাবারগুলো গ্রহণ করে ওটাকে আমরা বলি হচ্ছে বায়োমাস, এবং ওখান থেকে বিভিন্ন যে শক্তি ট্রান্সফার হয় এটা এক্সপ্লেইন করলেই হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমি লাস্টের দিকের আর কয়েকটা প্রশ্ন একটু আগে সলভ করে নিই এখানে। লাস্টের কয়েকটা প্রশ্ন একটু আমি আগে সলভ করে নেই এখানে। ওকে, এখানে যেমন দেখো বলছে তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তির রূপান্তর ঘটে। তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তির রূপান্তর ঘটে। ওকে, তাহলে মনে করো হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটা তাল গাছ চিন্তা করতেছি, যে এখান থেকে একটা তাল গাছ চিন্তা করতেছি, আর এইখানে একটা তাল আছে। তাহলে এই তালটা যখন পড়বে, খেয়াল করো, এই তালটা যখন নিচে পড়বে আমরা জানি যে শক্তি ট্রান্সফার হবে। ওকে, তালটা যখন পড়বে তখন শক্তি ট্রান্সফার হবে, এবং এই শক্তির ট্রান্সফারটা যে কি রকম হবে এটাও তোমরা জানো, এখানে যে কি রকম হবে এটাও আমরা জানি। দেখো, যখন তালটা গাছে ছিল এর মধ্যে যতটুকু শক্তি ছিল আমরা জানি পুরাটাই কি বলতো, বিভব শক্তি, পুরোটাই হচ্ছে বিভব শক্তি। এবং এই বিভব শক্তির ইকুয়েশন আমরা জানি ইপি সমান হচ্ছে mgh। এবার আমাকে বলো বিভব শক্তি কার উপর নির্ভর করে, উচ্চতার উপর, এইচ এর উপরে। এখন তালটা যখন পড়তেছে দেখো এখান থেকে যখন এটা এইখানে চলে আসছে, যে এইখানে চলে আসছে, হ্যাঁ, তাহলে আগে ওর উচ্চতা যা ছিল, খেয়াল করো তো, আগে ওর উচ্চতা যা ছিল এখন উচ্চতা বাড়লো নাকি কমে গেল? আগে উচ্চতা যা ছিল এখন উচ্চতাটা কি হয়ে গেল বলতো, কমে গেল না? তাহলে উচ্চতা যদি কমে যায়,
উচ্চতা যদি কমে যায় তাহলে বিভব শক্তিও কি হয়ে যাবে, কমে যাবে। খেয়াল করো, তাহলে এখানে এখানে আগে বিভব শক্তি যা ছিল এখন কিন্তু বিভব শক্তি তা থাকবে না, বিভব শক্তিটা কমে যাবে। তো আমরা জানি শক্তি তো কমতে পারে না, শক্তি তো হারাতে পারে না, শক্তিটা কি থাকবে, ফিক্সড। তাহলে যতটুকু শক্তি হারালো এটা আসলে গতি শক্তিতে কনভার্ট হয়ে গেল। কেন? কারণ এই মোমেন্টে কিন্তু ওর মধ্যে কোনো বেগ ছিল না, যখন নিচে পড়া শুরু করছে এই মোমেন্টে কিন্তু ওর মধ্যে বেগ আছে। যেহেতু বেগ আছে ওর মধ্যে, তার মানে আমরা বলতে পারি ওর মধ্যে কি থাকবে বলতো, গতি শক্তি থাকবে, গতি শক্তি থাকবে। তাহলে এখানে খেয়াল করো, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসবে সে বিভব শক্তি হারাবে এবং গতি শক্তি গেইন করবে, বিভব শক্তি কমবে, গতি শক্তি বাড়বে। এবার খেয়াল করো, যখন সে মাটিতে পড়ে যাবে, তাহলে মাটিতে যখন সে পড়বে আমরা জানি যেহেতু আমরা মাটির সাপেক্ষে উচ্চতা চিন্তা করতেছি, তাহলে মাটিতে পড়ে গেলে উচ্চতা হবে 0, আর উচ্চতা যদি 0 হয় তাহলে বিভব শক্তিও কত হবে, 0। তাহলে এইখানে দেখো এখানে কিন্তু কোনো বিভব শক্তি নাই, এখানে কিন্তু কোনো বিভব শক্তি নাই। তার কারণ হচ্ছে এটা পুরাটাই কিসে কনভার্ট হয়ে গেছে বলতো, এটা পুরাটাই হচ্ছে গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে বিভব শক্তি খেয়াল করো, বিভব শক্তি ক্রমান্বয়ে কমতে কমতে কত হবে, 0, আর গতি শক্তি ক্রমান্বয়ে কি হবে বলতো, বাড়বে। তাহলে একটা তাল যখন গাছ থেকে পড়ে শক্তি রূপান্তরটা কিরকম হয়, প্রথমে পুরোটাই কি থাকবে, বিভব শক্তি, এরপর নিচে নামতে থাকলে বিভব শক্তিটা কমে যাবে, গতি শক্তি বেড়ে যাবে। যখন টোটালটা মাটিতে পড়বে, একদম যখন মাটিতে পড়বে ওর মধ্যে কোনো বিভব শক্তি নাই, পুরোটাই হচ্ছে গতি শক্তি। ওকে, চলো পরের প্রশ্ন দেখা যাক কি আছে। ভর এবং শক্তির মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করতে বলছে। আইনস্টাইনের বিখ্যাত সেই সমীকরণ, ভর এবং শক্তির যে আপেক্ষিকতা, E ইকুয়াল টু mc স্কোয়ার, E ইকুয়াল টু mc স্কোয়ার। সো এইটা আসলে তো তোমার এখানে প্রমাণ করতে হবে না, বা প্রমাণটা তোমাদের এই লেভেলেও নাই, শুধু তুমি সমীকরণটা লিখে প্রত্যেকটার পরিচয় তুমি এখানে ব্যাখ্যা করবা। ওকে, যেমন এখানে সি এর পরিচয় হচ্ছে আমরা জানি আলোর বেগ, সি এর পরিচয় হচ্ছে আলোর বেগ, সি এর পরিচয় হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগ আমরা জানি ফিক্সড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এম হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর। ওকে, আর ই হচ্ছে এখান থেকে আমরা কি পরিমাণ শক্তি পাবো, অর্থাৎ এই বস্তুটা শক্তিতে কনভার্ট হলে আমি এখান থেকে কি পরিমাণ শক্তি পাবো। এই ইকুয়েশনের মেইন যে সিগনিফিকেন্ট বা তাৎপর্য সেটা হচ্ছে ভর যখন শক্তিতে কনভার্ট হয়ে যায় তুমি কি পরিমাণ শক্তি পাবা, বা একটা শক্তিকে যখন আমি ভরে কনভার্ট করব তখন আমি কি পরিমাণ ভর পাবো। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র কখন ঘটে বলতো, নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে। হ্যাঁ, বিক্রিয়কগুলো ভেঙে শক্তিতে কনভার্ট হয়, কিংবা শক্তি যে কোনো একটা পদার্থে কনভার্ট হয়। সো ইকুয়াল এমসি স্কোয়ার, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো আছে, নিউক্লিয়ার ফিশন বা ফিউশন, ওই বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমরা দেখি। তাহলে এইটা গেল হচ্ছে আমার ভর শক্তির সম্পর্ক। খেয়াল করো এখানে যেহেতু আমাদের প্রমাণ করার মতো কিচ্ছু নাই, তুমি শুধু পরিচয়গুলো দিবা, শুধু পরিচয়গুলো দিবা। আর আলোর বেগ যেহেতু আমাদের মুখস্থ, তাহলে ওই মানটা হচ্ছে আমরা লিখে দিব, ওই মানটা লিখে দিব। ওকে, এটা খুবই একটা ভালো প্রশ্ন। এটা 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ কি, 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ কি। যখন এই টাইপের প্রশ্নগুলো থাকবে তখন তুমি এভাবে চিন্তা করবে, দেখো এই যে 60 ওয়াট, এটা কার মান দেওয়া আছে, ক্ষমতার মান দেওয়া আছে, তাই না? তাহলে আমার এখানে ক্ষমতা দেয়া আছে, খেয়াল করো ক্ষমতা দেয়া আছে হচ্ছে 60 ওয়াট। এখন আমি ক্ষমতার সূত্র চিন্তা করতেছি, দেখো ক্ষমতার সূত্র P ইকুয়াল টু W বাই টি, P ইকুয়াল টু W বাই টি। তাহলে দেখো এখানে P এর মান হচ্ছে 60, তাই না? তাহলে সমীকরণের বাম পাশে যদি 60 থাকে ডান পাশেও কত থাকতে হবে, 60 থাকতে হবে। তো ডান পাশে 60 আনার অনেকগুলা ওয়ে আছে, বাট সব থেকে সহজ কোনটা, তুমি এটাকে 60/1 এটা চিন্তা করলা, তুমি 60/1 চিন্তা করলা। হ্যাঁ, এটা কিন্তু আমি অনেক ভাবে লিখতে পারতাম। যেমন দেখো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারতাম কিনা, ওপরে 120 আর নিচে হলো 2, ওপরে 120 আর নিচে হচ্ছে 2, এটা কাটাকাটি করলেও কত থাকতো বলতো, 60 থাকতো। সব থেকে সিম্পল ফর্ম হচ্ছে এটা 60/1, 60/1 এটা হচ্ছে সব থেকে সিম্পল, সব থেকে সিম্পল। ওকে, তাহলে খেয়াল করো আমি যদি এটা একক লিখি, যেহেতু এটা কাজ, তাহলে এটা কি হবে জুল। আর সময়ের ক্ষেত্রে আমরা একক কি জানি বলতো, সেকেন্ড। সময়ের হচ্ছে একক সেকেন্ড। তাহলে 60 ওয়াট
এই কথার অর্থ হচ্ছে 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করবে 60 জুল। খেয়াল করো, নরমালি আমরা লাইটের বা বাল্বের অর্থটা কি ওটা পরে যাচ্ছি, আপাতত 60 ওয়াট একদম যদি সিম্পল ভাবে চিন্তা করো তুমি, 1 সেকেন্ডে কত জুল কাজ করতে হবে? 60 জুল কাজ করতে হবে, 1 সেকেন্ডে 60 জুল কাজ করতে হবে। তাহলে এখানে বলছে, খেয়াল করো, এখানে বলছে যে একটা লাইটের গায়ে লেখা আছে 60 ওয়াট, একটা লাইটের গায়ে লেখা আছে 60 ওয়াট। এর অর্থটা আসলে কি? এর অর্থটা হচ্ছে, খেয়াল করো, এর অর্থটা হচ্ছে আমি যদি একদম সিম্পল ভাবে চিন্তা করি যে সে 1 সেকেন্ডে আমাকে কত জুল শক্তি দিবে বলো তো? 60 জুল। এখন বলো এখান থেকে তুমি কি শক্তি পাচ্ছ? লাইট থেকে তুমি কি শক্তি আশা করো বলো তো? আলো না? আলোক শক্তি। তাহলে আমি এখান থেকে, এই যে লাইট থেকে আমি কি পাই বলো তো? লাইট থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি কত জুল পাচ্ছি বলো তো? 60 জুল, তাই না? তাহলে 60 ওয়াট এর লাইটের অর্থ হচ্ছে 1 সেকেন্ডে আমি কত জুল করে পাচ্ছি? 60 জুল। আরেকটু ভালো করে বললে, খেয়াল করো, আরেকটু ভালো করে বললে, এই লাইটটা কি আপনা আপনি জ্বলতেছে? না, ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হচ্ছে না আমাকে। তাহলে যেহেতু আমি ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছি, তার মানে আসলে এখানে আরেকটা শক্তি আছে, যেই শক্তিটা হচ্ছে কি বলতো? তড়িৎ শক্তি। তাহলে আমি যদি খুব সুন্দর করে এটা বলতে চাই, তাহলে 60 ওয়াটের একটা লাইটের অর্থ হচ্ছে সে 1 সেকেন্ডে, খেয়াল করো, 1 সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে কনভার্ট করে। আমরা জানি শক্তি তো এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায় বা রূপান্তর হয়। তাহলে এই 60 জুল আসলে কোত্থেকে আসছে বলতো? 60 জুল তড়িৎ শক্তি থেকে আসছে। এটা তো আসলে নতুন করে তৈরি হতে পারে না, একটা শক্তি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যায়। তাহলে 60 ওয়াটের যে একটা লাইট, এর কাজটা কি বলো? এর কাজটা হচ্ছে পার সেকেন্ডে বা 1 সেকেন্ডে সে 60 জুল তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে, তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। তো তুমি এটা খুব সুন্দর করে কিভাবে লিখবা? 60 ওয়াটের একটি বাল্বের অর্থ হলো এই বাল্বটি প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিকে বা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে, বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। ওকে, হয়ে গেল আমাদের এটা। এরপরে দেখি কি আছে, দেখো বলছে লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে। ওকে, তাহলে আমি এটা যদি এক্সপ্লেইন করতে চাই, আমাকে ইকুয়েশনটা একটু জানতে হবে। তাহলে খেয়াল করো, ইটা ইকুয়াল টু ওপরে থাকে হচ্ছে লভ্য কার্যকর শক্তি, ওপরে থাকবে লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি, আর নিচে থাকবে হচ্ছে প্রদত্ত শক্তি, নিচে থাকবে হলো প্রদত্ত শক্তি। ওকে, এবার খেয়াল করো, এই দুইটাকে যদি আমি আরেকটু ভেঙে বলি, ধরো তোমার কাছে একটা ইঞ্জিন আছে, ওকে, এটার গায়ে লেখা আছে যে এটা আমাকে 100 জুল শক্তি সাপ্লাই করতে পারবে। ওকে, এটার গায়ে লেখা আছে কত? প্যাকেটের গায়ে লেখা আছে কত? 100 জুল শক্তি সাপ্লাই করতে পারবে। ওই প্যাকেটের গায়ে যেটা লেখা আছে এইটা হচ্ছে প্রদত্ত শক্তি। এটা কি বলতো? প্রদত্ত শক্তি। এখন যখন তুমি এই ইঞ্জিনটা দিয়ে কাজ করবা, তখন তুমি ওর অ্যাকচুয়াল শক্তিটা বুঝবা যে তার অ্যাকচুয়াল শক্তিটা কত। তার অ্যাকচুয়াল যে শক্তি, এটাকে আমরা কি বলি? লভ্য কার্যকর শক্তি। সো এটা দিয়ে যখন আমি কাজ করব, দেখবো আসলে অ্যাকচুয়াল ওর আউটপুটটা কত। ওই অ্যাকচুয়াল আউটপুটটাকে আমরা কি বলি? লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি। ওকে, এখন আমাকে বলো, ধরো একদম যেদিন তুমি প্রথম কিনে আনছো, ওর লভ্য কার্যকর শক্তি হচ্ছে 90 জুল, ইঞ্জিনটা খুব ভালো অবস্থায় আছে, হ্যাঁ, 90 জুল। এর কয়দিন পরে, 1 বা 2 মাস পরে তুমি দেখলা যে 90 জুল এখন আর নাই, এখন কত হয়ে গেছে? 80 জুল। যত দিন যাবে যান্ত্রিক ত্রুটি তত বাড়বে এবং আউটপুটটাও তত কি হবে বলতো? কমে যাবে, আউটপুটটাও তত কি হবে? কমে যাবে, রাইট? কিন্তু এই প্যাকেটের গায়ের লেখাটা কি চেঞ্জ হয়? উত্তর হচ্ছে না। তার মানে এই ব্যাপারটা ফিক্সড বা কনস্ট্যান্ট। কোনটা চেঞ্জ হয় বলতো? আউটপুটটা চেঞ্জ হয়। তাহলে এই যে দেখো, আউটপুটটা চেঞ্জ হবে, আর এই যে প্রদত্ত শক্তি, এটা সবসময় যেহেতু প্যাকেটের গায়ে লেখা, এই ব্যাপারটা ফিক্সড। ওকে, তাহলে আমি যদি সমীকরণটাকে একটু চেঞ্জ করে লিখি, তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি কিনা, লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি সমান প্রদত্ত শক্তি,
প্রদত্ত শক্তি গুণ হচ্ছে ইটা বা কর্মদক্ষতা, রাইট? ওকে, এখন এই যে 90 জুল থেকে 80 জুল হয়ে গেল, এক বছর পর আবার 70 জুল হয়ে গেল, এগুলো কেন হচ্ছে? যান্ত্রিক ত্রুটির কারণে। আর যখনই যান্ত্রিক ত্রুটি হয় আমরা বলি যন্ত্রটার এফিসিয়েন্সি কমে গেল, তার কর্মদক্ষতা কমে গেল, সে আগের মতো এফিসিয়েন্ট নাই, তাই না? তাহলে এই প্রদত্ত শক্তি ব্যাপারটা যেহেতু ফিক্সড, তাহলে এই ব্যাপারটা যেহেতু ফিক্সড বা কনস্ট্যান্ট, তাহলে এটা তুলে দিয়ে আমি কিন্তু এখানে একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি। তাহলে আমি বলতে পারি, খেয়াল করো, লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি সমানুপাতিক, লভ্য কার্যকর শক্তি সমানুপাতিক হচ্ছে ইটা, তাই না? এটা লেখা যায় কিনা বলো? কারণ প্রদত্ত যে শক্তি, এই ব্যাপারটা তো কনস্ট্যান্ট, মানে প্যাকেটের গায়ে লেখা, এটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এই দুইটা হলো পরস্পর কি বলতো? সমানুপাতিক। সেটাই বলছে যে কর্মদক্ষতার উপর নির্ভর করে। এই যে লভ্য কার্যকর শক্তিটা কার উপর নির্ভর করে? কর্মদক্ষতার উপর। কর্মদক্ষতা যত ভালো হবে আউটপুটও তত কি হবে? ভালো হবে। বুঝতে পারছি কথা? এই যে ইটা, ইটা মানে কর্মদক্ষতা, কর্মদক্ষতা, স্টুডেন্ট যত ভালো হবে রেজাল্ট তত ভালো হবে, লভ্য কার্যকর শক্তি বা আউটপুট। হ্যাঁ, আবারও খেয়াল করো, কর্মদক্ষতা যত বেশি হবে লভ্য কার্যকর শক্তিও তত কি হবে বলতো? বেশি হবে। ওকে, এই দুইটা আমাকে ব্যাখ্যা দিতে বলছে যে লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে। সো এইটুকু লেখার পরে তুমি বলে দিলে হবে যে এই দুইটা পরস্পর সমানুপাতিক, তার মানে লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করতেছে। ওকে, এবার বলছে কর্মদক্ষতার মান 1 এর বেশি হয় না কেন? কর্মদক্ষতার মান 1 এর বেশি হয় না কেন? এটা খুবই ভালো প্রশ্ন। দেখো, একটা ইঞ্জিনের গায়ে লেখা আছে, খেয়াল করো, একটা ইঞ্জিনের গায়ে লেখা আছে হচ্ছে 10 জুল, অথবা জুল না দিয়ে ধরো আমি ওয়াট দিয়ে লিখলাম যে এটা একটা লাইট। সো এই লাইটের ক্ষমতা কত বলতো? 10 ওয়াট। এটা কিন্তু গায়ে লেখা, গায়ে লেখা, স্টিকার দিয়ে গায়ে লেখা আছে যে 10 ওয়াট। এখন আমি যখন এই লাইটটাকে জ্বালাবো, হ্যাঁ, আমি যখন এই লাইটটাকে জ্বালাবো, এই লাইটটা যদি সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হয়, সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে সে আমাকে কত ওয়াট দিতে পারে বলতো? এর বেশি কি সম্ভব? উত্তর হচ্ছে না। ওর ক্ষমতা কত বলতো? 10 ওয়াট। ওর যদি কর্মদক্ষতা সবচেয়ে বেশি হয়, মানে লাইটটা যদি সবচেয়ে বেশি ভালো হয়, সে আমাকে আউটপুট কত দিবে বলতো? 10 ওয়াট দিবে। আর একটু সিম্পল করে বুঝাই, যে ধরো আমি তোমাকে বাড়ির কাজে দিলাম 10টা ম্যাথ, তাহলে তুমি বাসা থেকে সর্বোচ্চ কয়টা ম্যাথ করে আনবা? 10টা ম্যাথ করে আনবা। মানে আমি যতটুকু কাজ দিছি, হ্যাঁ, তুমি এক্সট্রা কি করলো না করলো ওইটা কিন্তু এখানে আলোচনার বিষয় না। আমি তোমাকে 10টা ম্যাথ করতে দিলাম, তুমি সর্বোচ্চ কয়টা ম্যাথ করতে পারবে? 10টা, চাইলে হচ্ছে কম করতে পারো যদি তুমি ভালো এফিসিয়েন্ট না হও। অঙ্কটা যদি ভালো না বুঝো, তুমি 8টা করতে পারো, 9টা করতে পারো, 7টা করতে পারো, বাট তুমি যদি সর্বোচ্চ সলভ করতে পারো, কয়টা করতে পারবা? 10টা। লাইটটা যদি ভালো হয় তাহলে সর্বোচ্চ আমাকে সে আউটপুট কত দিতে পারবে? 10 ওয়াট। তাহলে আমি যদি বলি ইটা, ইটা সমান, আমরা জানি ওপরে থাকবে আউটপুট ক্ষমতা আর নিচে কি থাকবে বলতো? ইনপুট ক্ষমতা। তাহলে এই যে দেখো, এখানে আউটপুট এবং ইনপুট এই দুইটা কি বলতো? সেম। যদি সবচেয়ে ইঞ্জিনটা বেশি ভালো হয়, তাহলে আউটপুট আর ইনপুট যদি সেম হয়, তাহলে এই দুইটা কাটাকাটি যে এটার ভ্যালু কত হয় বলতো? 1। এবং আমরা জানি এটাই হচ্ছে এটার জন্য কেমন কন্ডিশন বলতো? ম্যাক্স কন্ডিশন। এর থেকে কিন্তু বেশি সম্ভব না। 10-এর মধ্যে 10, এর থেকে বেশি সম্ভব? উত্তর হচ্ছে না। বুঝতে পারছি এইটুকু? আচ্ছা, এখন থিওরিটিক্যাল কিছু প্রশ্ন বাকি আছে এখানে, যেমন আমি একটু বলে দেই। এখানে থিওরিটিক্যাল কয়েকটা প্রশ্ন বাকি আছে। যেমন এটা আছে একটা, নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? এটা নিজের একটু দেখে নিবা, আর তোমাদের আরেকজন ভাইয়া একটু হেল্প করবে যেটা তুমি কিভাবে সাজায় লিখতে পারো। আমি তো তোমাদের ম্যাথমেটিক্যাল যেগুলো আছে সবগুলো বলে দিলাম। এখানে যেমন আরেকটা কোয়েশ্চেন আছে, রান্না করার তেল নবায়নযোগ্য শক্তি ব্যাখ্যা করো, এটাও এক্সপ্লেইন করে দিবে। তোমরা নিজের একটু দেখবা, তারপর ভাই এক্সপ্লেইন করে দিবে। আর এখানে একটু খেয়াল করো, জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন? এটা আমার মনে হয় এটা এবার সকল বোর্ডে আসার সম্ভাবনা বেশি। এই প্রশ্নটা কেন? কারণ তুমি এখন আমাদের বৈশ্বিক পরিস্থিতিটা জানো, সব দেশ কিন্তু এখন ফুয়েল নিয়ে খুব বেশি ঝামেলায় পড়তেছে। হ্যাঁ, এই কারণে আমাদের যে ফুয়েল গুলো আমরা ব্যবহার করি, অকটেন, পেট্রোল, ডিজেল, এগুলো সবই কিন্তু জীবাশ্ম। হ্যাঁ, তো তুমি দেখতেই পাচ্ছ যে কোনো একটা বৈশ্বিক সমস্যার ক্ষেত্রে কিন্তু এদের অল্টারনেট এখনো তৈরি হয় নাই। তো এটাই বলছে যে এদের অল্টারনেট তৈরি করাটা আমাদের জরুরি। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি, মানে এগুলা বাদ দিয়ে অন্য কোনো জ্বালানির অনুসন্ধানটা জরুরি কেন? হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখন যে পরিস্থিতি এটার সাথে সব থেকে এই প্রশ্নটা বেশি যাচ্ছে বলে আমি বলতেছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা নিজেরও একটু দেখবা, আর একজন ভাইয়া তোমাদেরকে একটু হেল্প করবে এখন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমি মোটামুটি সব ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলাই তোমাদেরকে সলভ করে দিলাম। আর এর পরবর্তী চ্যাপ্টার থাকবে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5, পদার্থের অবস্থা এবং চাপ। এইটার উপরে হচ্ছে আমরা ক্লাস নিব। ওকে, আল্লাহ হাফেজ। আর তোমরা এখনই কিন্তু ক্লাস শেষ না, আরেকজন ভাইয়া তোমাদের এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো সলভ করে দিবে।